দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বিশেষ আয়োজন ডাকসু নির্বাচন 2025 নিয়ে। আমাদের এখনকার অতিথি ডাকসুর সাবেক নির্বাচিত সদস্য এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। বজলুর রশিদ ফিরোজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এরই মধ্যে আপনি জেনেছেন যে পাল্টাপাল্টি অভিযোগ এসেছে ফলাফল যখন গণনা শুরু হয়েছে, ভোট গণনা যখন থেকে শুরু হয়েছে ডাকসুর এবারের, তখন থেকেই এক ধরনের উত্তাপ টের পাওয়া যাচ্ছিল এবং শেষ পর্যন্ত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে অভিযোগ শুরু হয়েছে। কি ব্যাপারটা কি এরকম জায়গায় দাঁড়াচ্ছে যে ডাকসুকে জাতীয় নির্বাচনের ছায়া বলা হতো, কিন্তু সেটা এসে যখন পাল্টাপাল্টি অভিযোগের যে ব্যাপারটা সেইটা এসেছে, ছায়াটা পড়লো কিনা? ধন্যবাদ আপনাকে এবং প্রথম আলোর যে দর্শক শ্রোতা যারা শুনছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ডাকসু নির্বাচনটা ছাত্র সমাজের কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছেই একটা কাঙ্ক্ষিত বিষয় ছিল। এবারের নির্বাচনটা হচ্ছে 6 বছর পরে। 19 সালে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল এবং তারপরে দীর্ঘদিন আর নির্বাচন হয় নাই। এটাও দুর্ভাগ্যজনক যে এই ডাকসু প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 37 বার ইতিপূর্বে নির্বাচন হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মাত্র 7 বার সেখানে নির্বাচন হয়েছে। তার মধ্যে একটি আবার নির্বাচন 73 সালে, সেটা ব্যালট বাক্স ছিনতাই হয়ে সেই নির্বাচনটা পণ্ড হয়ে গিয়েছিল। এবং এই যে 6 বছর পরে এই প্রত্যাশিত নির্বাচন, এটা আবার একটা বিশেষ পরিস্থিতিতে, অন্যান্য সময়ের সাথে এটা তুলনা করা যায় না। ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে নির্বাচিত সরকারের আমলে হয়েছে, সামরিক শাসন আমলে হয়েছে স্বাধীন বাংলাদেশে। এবারে নির্বাচন 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে একটা যে সমগ্র ক্ষেত্রে পরিবর্তনের যে মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিল, সেই নেতৃত্বকারী যে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজ তাদের নিজস্ব নেতা নির্বাচনের যে প্রতিনিধি নির্বাচনের জন্য যে নির্বাচনটা ডাকসু, সেটা কাঙ্ক্ষিত ছিল। যদিও নির্বাচন ঘোষিত হওয়ার পরে যে তার প্রচারণার সময় খুব একটা বেশি পায়নি, 11 দিন 13 দিন তাদের নির্বাচন প্রচারণার যে সময় তারা পেয়েছে, এই সময়কালে মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশই ছিল। ভোট গ্রহণের সময় ছিল, হ্যাঁ, ভোট গ্রহণের সময় দুপুর পর্যন্ত বেশ ভালোই ছিল। দুপুরের পর থেকেই এক ধরনের একটা পাল্টাপাল্টি যে অভিযোগ, সেই অভিযোগগুলো এখানে আসতে থাকে। এবং এটা ইতিপূর্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক তারা কিছু দাবি করেছিল এবং প্রার্থীদের পক্ষ থেকেও দাবি করেছিল। যেমন আগে আমাদের সময়ে আমি তো ধরেন 5টা ডাকসু নির্বাচন আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম এবং 2টি নির্বাচনে আমি সরাসরি অংশগ্রহণ করেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি, প্রার্থী ছিলাম। একটাতে হল সংসদে আমি জয়ী হয়েছিলাম 80 সালে এবং 81 সালে ডাকসুর কেন্দ্রীয় সংসদে আমি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলাম। তার আগে 79 সালের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমি কর্মী হিসেবে সেখানে যুক্ত ছিলাম, কাজ করেছি। এবং পরবর্তীকালে 89 এবং 90 সালের যে নির্বাচন, আমি ছাত্র সংগঠনের নেতৃত্ব হিসেবে সেই নির্বাচন পরিচালনারও দায়িত্বে ছিলাম। সেই অভিজ্ঞতার আলোকে যদি আমরা বিচার করি, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তো এক না। যেমন তখন কেন্দ্রীয় নেতৃত্ব প্যানেলগুলো পরিচিত করত ছাত্র নেতৃত্ব সংগঠনের, এবং ছাত্র সংগঠন নামে প্যানেলগুলো হতো। এবারে দেখলাম শিক্ষার্থী ঐক্য পরিষদ, স্বতন্ত্র ছাত্র পরিষদ, প্রতিরোধ পরিষদ, অপরাধের নিজেদের দলের বাইরে এসে আরেকটা পরিচয় প্রকাশ করার প্রবণতা আছে। সেটা আমি আসছি সেটা হলো যে আমরা ছাত্র সংগঠনের নামেই আমাদের প্যানেলগুলো হতো এবং ভিপিজিএসের নামে অমুক ছাত্র সংগঠনের অমুক পরিষদ, অমুক পরিষদ। যেমন আমাদের সময়ে ছিল আক্তার বাবলু পরিষদ, আমি যখন কেন্দ্রীয়, তার আগে ছিল মান্না আক্তার পরিষদ। নামগুলো দিয়ে যে ছাত্রলীগের অমুক প্যানেল, ছাত্রফ্রন্টের অমুক প্যানেল, এইভাবে নাম পরিচিত হতো। এখন এটা একটা মানে এই দেখবেন যে এইবারও প্যানেলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী অনেক ব্যক্তিগতভাবে। এটার মধ্য দিয়ে একটা জিনিস এখানে আসে যে দীর্ঘদিন ধরেই একটা বিরাজনীতিকরণের যে একটা মানে পরিবেশ, সেগুলো তৈরি করা হয়েছিল। আপনারা জানেন যে অভ্যুত্থানের পরেও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বা অভ্যুত্থানের যে আন্দোলন চলাকালীন সময় হলগুলো থেকে প্রভুদের কাছ থেকে লিখিতেছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন থাকবে না, ছাত্র রাজনীতি, এবং অভ্যুত্থানের পরেও কিছুদিন আগেও ছাত্র রাজনীতি থাকবে না, এবং সম্প্রতি ডাকসু নির্বাচনের আগেও যখন জাতীয়তাবাদী ছাত্রদল হলগুলোতে কমিটি ঘোষণা করলো সেই সময়টাতে একটা প্রতিবাদ সেখানে হলো, বিক্ষোভ হলো সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে, যদিও মনে করে যে একটা যে ধর্মীয় সাম্প্রদায়িক যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনই সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে এখানে এগুলো করেছে। কারণ রাজনীতিটা না থাকলে পরে তাদের কাজ করতে সুবিধা হয়। এই মানে তাহলে কি আলটিমেট আপনার এটা বক্তব্যটা এরকম যে এটার মধ্যে দিয়ে এক ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা আছে? এটা আমাদের ধারণা যে সেই ধরনের একটা বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সেখানে আছে। কিন্তু আমি জানি যে দিন শেষে তো রাজনীতিই রাষ্ট্র পরিচালনা করে, রাজনীতিই সমস্ত কিছুর নিয়ামক। তো সেই জন্যে রাজনীতির বাইরে যাওয়ার কোনো উপায় নাই সেখানে। এই জন্যে আমরা দেখছি পাকিস্তান আমলে এবং স্বাধীনতার পরে, কিন্তু এখানে তো দলীয় রাজনীতির পক্ষ থেকেও আছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাড়া বাকি সবাই তো এখানে উন্মুক্ত ছিল। উন্মুক্ত আছে, সেগুলো আছে, কিন্তু তারপরেও এক ধরনের যে মনোভাব সেই মনোভাব এটা লক্ষ্য করেছি। তো তারপরেও যেটা বললাম যে ডাকসু নির্বাচনে 11:30-12টার দিকেই আমি দেখতেছিলাম যে সেখানে একজন ভুয়া কার্ডধারী আইডি কার্ড, এবং এখনও বলা হচ্ছে যে অনেকেই বিভিন্ন সাংবাদিক পরিচয়ে, যেমন আমরা বিগত নির্বাচনগুলোতে দেখলাম বিগত সরকারের আমলে সে আইডি কার্ড সরবরাহ করা হতো নিজেদের লোকদেরকে সাংবাদিক পরিচয়ে। এবারেও দেখলাম অভিযোগ উঠছে বিভিন্ন পরিষদের পক্ষ থেকে, প্যানেলের পক্ষ থেকে, প্রার্থীদের পক্ষ থেকে যে ভুয়া সাংবাদিক হিসাবে তাদেরকে দিয়ে আইডি কার্ড দিয়ে ঢুকে নিজস্ব লোক দিয়ে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। সেখানে প্রশ্ন উঠেছে যে একজন ভুয়া প্রার্থীও সেখানে ধরা পড়েছে, যে একটা প্রার্থী সে ভুয়া প্রার্থী হিসাবে প্রার্থী হয়েছে। এই ধরনের ঘটনা ঘটছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে দুইটা একটা, কিন্তু সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশটা আগাগোড়া ভালো ছিল বলে মনে হয়। যে এই অভ্যুত্থানের পরে সবার মধ্যে একটা যে মানে সহমর্মিতা, সহনশীলতা এবং একে অপরকে শ্রদ্ধা করা, সেইটা একটা তৈরি হয়েছিল। কিন্তু এই 12টার পরেই শোনা গেল যে দুইটা হলের, বিশেষ করে রোকেয়া হলের একটা ঘটনা এবং অমর একুশে হলের একটা ঘটনা, সেই ঘটনার মধ্য দিয়ে যে একটি নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের ব্যালট পেপারে আগের থেকেই তাদের ক্রস চিহ্ন দেওয়া, মানে ভোট দেওয়া আর কি, দেওয়া এইটা একটা বা দুইটা ঘটনা যাই হোক না কেন, কিন্তু এটা কিন্তু সিগনিফিকেন্ট। যদি একটা সন্দেহ তৈরি হয় মানুষের মধ্যে যে একটা হোক আর দুইটা হোক, এটা হলো কিভাবে, এইটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা বড় ধরনের দুর্বলতা। এখন প্রশাসনের বিরুদ্ধে মানে আমি একটা প্রশ্ন করি এখানে আপনাকে, সেটি হচ্ছে ডাকসুর এবারের নির্বাচনে প্রথম থেকে কিছু না বললেও ছাত্রদল সমর্থিত যে প্যানেল তার ভিপি সরাসরি অভিযোগ করেছেন যে এবারের প্রশাসন যেভাবে এটা নিয়ন্ত্রণ করেছে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, এবং এটা বলেছেন যে যদি বিন্দুমাত্র কোনো কারচুপির চেষ্টা করা হয় তাহলে এটা প্রতিরোধ করা হবে, এই ধরনের অভিযোগ করেছে। অন্যদিকে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যে প্যানেল এটা এক ধরনের ষড়যন্ত্র চলছে যাতে পুরো নির্বাচনটাকে বানচাল করা হয়, এই ধরনের এটা ধরেন আমাদের দেশের যে অতীত যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, সেটারই প্রভাব এখানে পড়েছে। ডাকসুর ক্ষেত্রে হয়নি ইতিপূর্বে, কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে সেখানেও সূক্ষ্ম স্থূল কারচুপি ইত্যাদি ইত্যাদি ধরনের নানা কথা সেগুলো বলা হয়েছে। একটা পরাজয়টা যে মেনে নেওয়ার যে প্রবণতা, সেটা নাই, সেই প্রবণতাটা এখানে কম। তারই প্রভাব, এটা তো ডাকসু তো আর এটা একটা আলাদা কোনো রাষ্ট্রের ভিতরে আলাদা কোনো রাষ্ট্র না, কিন্তু নতুন বাস্তবতা না, নতুন বাস্তবতা, সেই জন্য বলছি নতুন বাস্তবতার নিরিখেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কিছু সক্ষমতার ঘাটতিও থাকতে পারে, দীর্ঘদিন হয় নাই এখানে, নতুন যে প্রশাসন সেগুলো আছে তাদের ঘাটতি থাকতে পারে, দক্ষতা থাকতে পারে, সেই ক্ষেত্রে অন্যান্যদের যে সহযোগিতা সেই সহযোগিতা নেওয়ার কথা ছিল। আমি যেটা বলছিলাম যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে কয়েকটা দাবি উত্থাপন করা হয়েছিল, 10 দফা দাবি। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রবেশের ক্ষেত্রে এখানে যাতে প্রতিবন্ধকতা তৈরি না হয়, সাধারণ শিক্ষার্থীরা যারা আসবে, অনাবাসিক শিক্ষার্থীরা তাদের যাতে হয়রানির শিকার না হয় সেগুলোর একটা বলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ভোট কেন্দ্র, প্রার্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল ভোট কেন্দ্রগুলো বাড়ানো যাতে ভোট কেন্দ্রের সমস্যা না হয়, সেগুলো আরেকটু আগে যেমন 18টা হলে আমাদের হতো, মানে সেটা কম করা হয়েছে নিয়ন্ত্রণ করার জন্য, মানে সেটা মানে তারা করেননি, তাই তো অভিযোগ আপনার? না, আমার অভিযোগের চেয়ে হলো যে ছাত্ররা করেছে, বিশ্ববিদ্যালয় সেখান থেকে উঠে এসেছে, তাদের পক্ষ থেকে দাবি ছিল যে ভোট কেন্দ্রগুলো বাড়ানো। এবার আপনার কাছ থেকে একটা বিশ্লেষণ জানতে চাই, সেটি হচ্ছে এর আগে মানে এই যে 5ই আগস্টের যে বাস্তবতা, নতুন করে নতুন সরকার আসলো, এরপরেই তো এবারের নির্বাচনের প্রসঙ্গ আসলো,
প্রশ্নটা এরকম যে আগে ছাত্রলীগ ছিল এবং তারা সবকিছু সবাইকে নিয়ন্ত্রণ করত এবং তারা সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল, এরকম সেখানে নির্বাচন করলেও অন্যরা জিততে পারতো না। এবারে তো লেভেল প্লেইং ফিল্ড যেটা নির্বাচনের ক্ষেত্রে বলা হয়ে থাকে সেটাই থাকার কথা ছিল। সেখানে ছাত্রদল আর ছাত্র শিবির মানে তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে, নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হলেন, সেই জন্যই এরকম ব্যাক টু ব্যাক অভিযোগ তুলতে আছেন। এটা ধরেন আমি যেটা আগে বললাম যে গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হলো পরমত সহিষ্ণুতা। এইটা না থাকলে কিন্তু তার প্রভাব সব জায়গায় পড়বে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা সবচেয়ে প্রথমে জরুরি, এবং বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সমাজ তাদের মধ্যেও গণতান্ত্রিক চেতনা, আকাঙ্ক্ষা, মূল্যবোধ সেটা কতটুকু জাগ্রত সংক্ষেপে যদি বলেন, আমরা আরো কিছু প্রশ্ন আছে, সেইগুলো হলো যে বড় বিষয়। সেজন্য আমি বললাম যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই যে ত্রুটিগুলোর কথা আমি বললাম, যে বুথের কথা বললাম, তারা একজন পুলিং অফিসারকে প্রত্যাহার করেছে নির্বাচন কর্মকর্তাকে, এটাই যথেষ্ট না। এখন বলতে তারা এখন সিসিটিভি পর্যালোচনা করেছে, কিন্তু তাৎক্ষণিকভাবে সাথে সাথেই সিসিটিভি পর্যালোচনা করে আরো দ্রুত করলে ভালো হতো, সেটা দেখা দরকার ছিল। আরেকটা বিষয় হলো যে এখন একটা বুথে বা দুইটা বুথে, দুইটা হলের দুইটা বুথের মধ্যে সেই ঘটনা ঘটছে যে আগের থেকে ব্যালট পেপারে ভোট দেওয়া, ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে। এটা অন্যগুলোতে যে হয় নাই, এখন এই যে সন্দেহ, এই সন্দেহ দূর করাটার কিভাবে তৈরি হয়েছে, এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, দেখেন এটি তো সত্য যে এবারে ভোট কাস্টিংটা বেশি হচ্ছে। এখানে আমি কয়েক ঘন্টার আগের একটা হিসাব আমরা এখানে দেখছি, সেটা হচ্ছে প্রায় ৮০% বেশি, প্রায় ৮৩% ভোট কাস্ট হচ্ছে বিভিন্ন হল, যে কেন্দ্রিক এক ধরনের হিসাব আছে এখানে। ৬৪-৬৫ থেকে শুরু করে ৮৩% পর্যন্ত বিভিন্ন রকম সংখ্যা। এখন প্রশ্ন হলো যে এই যে এতগুলো মানুষ তাদেরকে ভোট দিয়ে গেল, এবং যে পারস্পরিক বিরুদ্ধেই হোক আর প্রশাসনের বিরুদ্ধেই হোক যে অভিযোগ উঠছে, আপনি মনে করেন এটা বিতর্কিত হওয়ার পথে এগোচ্ছে, নাকি এটা এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব? ফলাফল কোন দিকে যাচ্ছে? আমি মনে করি যে ভোট দেওয়ার ক্ষেত্রে যে প্রবণতাটা শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা গেছে, এটা দীর্ঘদিন পরে ভোট হয়েছে, আর প্রথম বর্ষের শিক্ষার্থীরাও এবার ভোট দিতে পেরেছেন। এটাও একটা বাস্তবতা যে তাদের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে গেছে। এটা একটা ভালো লক্ষণ যে ভোট দিতে গেছেন, প্রতিনিধি নির্বাচন করতে গেছেন, এবং মানে তার সে যে একটা ভোটাধিকার, তার এটা যে প্রয়োগ করাটা একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, তার সেই কর্তব্যবোধ থেকে ভোটটা গেছে। কিন্তু এখানে লক্ষ্য করবেন যে ছেলেদের হলগুলোতে, ছাত্র হলগুলোতে ভোটের পরিমাণটা বেশি, কিন্তু ছাত্রী হলগুলোতে কিন্তু ভোটের পরিমাণটা একটু কম। এখানে ৬০-৬৫-র মধ্যে, ৬০-৬২-র মধ্যেই ছাত্রী হলগুলোতে সেখানে ঘুরপাক খাচ্ছে। ওখানে ৮০-৮৭%, প্রায় ৮৮% ভোট সূর্যসেন হলে পড়েছে, এবং ছাত্রীদের হলে সেটা ৬০-৬৫-র মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এটা একটা মানে ঘটনা। আর ভোট বেশি পড়াটা ভালো লক্ষণ। এখন সেই পরিস্থিতিটা আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই ভোটগুলো কাস্টিং হয়েছে সেটা সুষ্ঠুভাবে গণনার মাধ্যমে যারা ভোট দিয়েছে, যাকে ভোট দিয়েছে, সেই প্রতিনিধি প্রার্থী যাতে বিজয়ী হয়, সেইভাবে। যে প্রশ্নটা এরই মধ্যে উত্থাপিত হয়েছে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অক্ষমতা বা সক্ষমতা, যেটাই বলেন আপনি, সেখানে নেই। তারা কিন্তু ভোট যখন গণনা শুরু হয়েছে তার আগে থেকে বলেছে যে সবগুলো ওয়াইল্ড এলইডি স্ক্রিনে দেখানো হবে, এবং তাই দেখানো হচ্ছে, এবং কিভাবে কি তারা কাজ করবে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই স্বচ্ছতাটা আসলে রক্ষা করা গেল না, বা তাদের কোনো ইন্টেনশন আছে বলে আপনি বিশ্বাস করেন কিনা? আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা মানে করতে গেলে তো সেটা মানে যদি করে থাকে বা করে, তাহলে এটা একটা জাতির জন্য খুবই ব্লান্ডার হবে, ড্যামেজিং হবে। কারণ যে আপনি আগেই যেটা বলছেন যে এই ডাকসু নির্বাচনটা কিন্তু আগামী ৫ মাস পরে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের ছায়া হিসাবে দেখবে যে এই প্রশাসন কিভাবে ভূমিকা পালন করলেন। তার মানে রাষ্ট্রশক্তি, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক যোগসাজশ থাকে, কাজে সেই সক্ষমতা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন না থাকে, জাতীয় নির্বাচন সেইভাবে অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহের অবকাশ থাকবে, মানুষের মধ্যে একটা ভয় কাজ করবে। ঠিক ১ বছর আগে, এখন থেকে ১ বছর আগে এই ক্যাম্পাসে সবচেয়ে বেশি যে ছাত্র সংগঠন ছিল সেটি এখন নিষিদ্ধ, সেটি ছাত্রলীগ। আর একেবারে প্রকাশ্যে ছিল না, সেটা হচ্ছে ছাত্র শিবির। তারা এখন সবচেয়ে বেশি দোর্দণ্ড প্রতাপের মধ্যে আছে। এই যে পরিবর্তিত বাস্তবতা, এইটা কিভাবে প্রভাব ফেললো এবারে? এখন ধরেন যে এই ছাত্র শিবির কিন্তু ছিল, তারা ছাত্রলীগের অভ্যন্তরে লুকিয়ে ছিল, গুপ্ত সংগঠন ছিল। এই যারা এখন ভিপিজিএস ক্যান্ডিডেট, তারা দুজনেই কিন্তু ছাত্রলীগের ইয়েতে ছিল, এবং তারা ছাত্রলীগের, অনেকে তো বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে যেটা আমরা শুনি দেখি, তারা বলে যে বিভিন্ন সময়ে যে হেলমেট বাহিনী ছিল, সেই হেলমেট বাহিনীর সাথেও তারা এখানে যুক্ত ছিল। হেলমেট বাহিনী হচ্ছে না, শুধু এরাই না, ছাত্রলীগও ছিল, এরাও ছিল, তারা মিলিয়ে এটা করছে। এবং ওই যে আরেকটা এনসিপির যে ছাত্র সংগঠন,
সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে তো দাবি করা হয়েছে, কাদের সেখানে বলা হয়েছে, বলেছে যে এরাই সবচেয়ে বেশি মানে আক্রমণাত্মক ছিল এবং মারমুখী ছিল। নির্যাতনের যে গেস্ট রুম, গণরুম, সেইগুলোর মধ্যে নির্যাতনের মধ্যে এই ছাত্র শিবিরের যারা ছাত্রলীগের অভ্যন্তরে ছিল তাদের মধ্য থেকেই এই নির্যাতন নিপীড়নটা বেশি করা হয়েছে, বেশি বেশি করে করা হয়েছে। এটা একটা হইতে পারে যে তাদেরকে আরও বেশি আস্থাভাজন হওয়ার জন্যে সেই কাজগুলো সেখানে করেছে। তো সেই জন্য শিবির তো এখানে এসেছিলই, শিবির তো সবসময় ছিল, প্রকাশ্যে ছিল না। একটা চলেন যে 87-88 সালে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ছাত্রলীগ যে এখন অংশগ্রহণ করতে পারলো না, তাদের আসলে অন্যরকম কোনো হিডেন কোনো একটা ধরেন ছাত্রলীগের নেতারা না পালিয়ে গেছে, আচ্ছা, কিন্তু ছাত্রলীগের যারা সমর্থক তারা তো বিশ্ববিদ্যালয়ে আছে, ছিল, তারা ছাত্র হিসেবে আছে, শিক্ষার্থী হিসেবে, তাদের ভূমিকাটা কেমন তো সবাই জানে। এখন তারা নির্ভর করবে যে তারা এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে কাদেরকে ভোট, তাদের ভোটটা কাদের মধ্যে দেবে, কাদেরকে দেবে, কোন ব্যালটে যাবে। এটা নানাজন নানাভাবে প্রেডিকশন করতেছে। কেউ বলতেছে যে তারা তাদের যে বয়ান ছিল আগের, যে শেখ হাসিনার যে তাদের বিরুদ্ধে যে আন্দোলন, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এটা জামাত শিবির করেছে, মৌলবাদী জঙ্গিবাদীরা এরা করেছে, তাদের একটা ষড়যন্ত্রের পার্ট। এখন সেই বয়ানটা যদি এস্টাবলিশ করার জন্য তারা নির্দেশিত হয়ে থাকে যে তোমরা এখানে শিবিরকে ভোট করে দাও, তাইলে একরকম হতে পারে। আবার যদি বলে যে না, তারা যে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে বা নেতৃত্বদানকারী শক্তি হিসেবে দাবি করে, তাহলে সেই ক্ষেত্রে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তিকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে এখানে নেতৃত্ব, এটা হলো তাদের সিদ্ধান্তের ব্যাপার। তাহলে সেইটা তো আমরা বলতে পারবো না, প্রেডিকশন করতে পারবো না। আমি এবারে একেবারে সবশেষ জায়গায় চলে আসি, সেটা হচ্ছে ডাকসুর এবারের এই মুহূর্তেও যে দুটো কেন্দ্রের সামনে ছাত্র দলের নেতাকর্মীদের সাথে শিবিরের বাকবিতণ্ডার খবর পাওয়া যাচ্ছে। আবার খবর পাওয়া যাচ্ছে যে ভোট গণনার কারচুপি নিয়ে আবিদ, অর্থাৎ ছাত্র দল মনোনীত যে প্যানেল, তার ভিপির প্রার্থী, তিনি সহ আরও 2 প্রার্থীর এবং টিএসসির যে কেন্দ্র, সেই কেন্দ্রের সামনে এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। এই যে পরিস্থিতিগুলো হচ্ছে এবং এখন পর্যন্ত আপনার যা পর্যবেক্ষণ, তাহলে পরিস্থিতি কি ওই যে জাতীয় নির্বাচনের আমাদের যে ট্রেডিশনাল ধারণা, নির্বাচন মানে এক ধরনের উত্তেজনা তৈরি হবে, তারপরে সহজে কেউ কাউকে মেনে নেবে না, যারা হেরে যাবে তারা অস্থিরতা তৈরি করবে, ডাকসুর মধ্যে সেই ছায়া এসে পড়লো? এটা ধরুন, এই যে পাল্টাপাল্টি অভিযোগগুলো, এর মধ্যে কিছু সত্যতা আছে, কিছু আবার অসত্যতা আছে। যেমন প্রথম থেকে ছাত্র দলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে গেছেন। আমি যখন ইলেকশন করেছি, এখনকার ম্যানুয়ালটা আমার এক্স্যাক্টলি জানা নাই, আইনটা নিয়মটা কি, যে যারা প্রার্থী তারা কিন্তু কেন্দ্রে ঢুকতে পারে, বুথে ঢুকতে পারবে না। কেন্দ্র ঘুরে দেখতে পারবে, যে পর্যবেক্ষণ করতে পারবে কেমন হচ্ছে, শান্ত পরিস্থিতিতে আছে কিনা, জাল ভোট হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি, এরকমগুলো। এখন কেন্দ্রে ঢুকতে আবিদ বলল যে নিয়ম মেনেই ঢুকেছেন, তারা বললো যে না, কেন্দ্রে ঢোকার নিয়ম নাই। এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ আছে। আবার ধরেন ওরা বলল যে অমর 21 হলের এটা ছাত্র দলের ওখানে ভিপি প্যানেল, সেই প্যানেলে ভোট দেওয়া হয়েছে, সেই জন্যে টিএসসিতে এসে বিএনপি সমর্থিত শিক্ষকরা এসে আমাদের এই যে পাল্টাপাল্টি অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু আসলে এই পরিস্থিতিটা উত্তপ্ত করতেছে। কিন্তু আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা 24-এর যে গণ অভ্যুত্থান সংগঠিত করলো, সেই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ে একটা শান্তিপূর্ণ যে পরিবেশ, সেই পরিবেশ, গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশটা এখানে বজায় রাখবে এবং ডাকসু নির্বাচনের যে ফলাফলটা যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণটা সম্পন্ন হয়েছে এবং যাতে তার ফলাফলটাও সুষ্ঠুভাবে এখানে ঘোষিত হয় এবং যাতে পরস্পর সেই ফলাফলটা। আপনাকে আরও একটু আপডেট করি, সেটি হচ্ছে যে একেবারেই যে ছাত্র দলের লোকজন ছাত্র শিবিরের লোকজনের সাথে বিরোধিতা করে কথা বলছে এরকমই না। এই বিষয়টি অলরেডি একটা জাতীয় পর্যায়ের নেতা, আমি মির্জা আব্বাসের কথা বলি, বিএনপি নেতা, তার সম্পর্কে আবু বাকের, তিনি আরেকটি এনসিপির ছাত্র সংগঠনের পক্ষ থেকে তিনি দাঁড়িয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে মির্জা আব্বাস এইখানে তাকে দেখা গেছে, তিনি এসেছিলেন, উনি বলেছেন যে তারা যেটা বলতেছে এটা একেবারে গাঁজাখুরি গল্প, এই ধরনের একেবারে খুবই খোলামেলা, এটা রাগঢাক করে কথা বলেন। আমার কাছেও তাহলে জাতীয় পর্যায়ের নেতাদের আমার প্রশ্নটা আপনার কাছে, আপনি কি এরকম আন্দাজ করেন যে এই বিষয়টাকে আরো বড় ইস্যু করে ফেলা বা এরকম কোনো লক্ষণ দেখে যাচ্ছে কিনা? তাদেরকে এর ভেতরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্যানেলের সাথে মির্জা আব্বাসের বিষয়কে জড়িয়ে এরকম বিষয়গুলো আনা হলো কেন? প্রথমত আমি মনে করি যে জাতীয় পর্যায়ের কোনো নেতা এই সময়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়াটা ঠিক না। আর যারা অভিযোগ করেছেন বিএনপির পক্ষ থেকে, আমি আবার একটা দেখলাম যে কোনো মিডিয়ায় একটা আছে যে তারা বলছে যে আজকে সারাদিন মির্জা আব্বাস গুলশানে অবস্থান করেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখন গেলেন, কিভাবে যাবেন।
এই যে অভিযোগ করলো, এটার অভিযোগের সত্যতা তো আর আমাদের কাছে নাই, সেটা বিশ্ববিদ্যালয় অথরিটি বলতে পারবে এবং বিএনপি পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলতে পারবে। কাজেই এখানে বিশ্ববিদ্যালয়ে যেটা একটা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, সেখানে জাতীয় নেতৃবৃন্দের সেখানে না যাওয়াটাই ভালো। ছাত্রদলের পক্ষ থেকে, বিপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে, না যাওয়া ভালো, কিন্তু হচ্ছে যেটা ঘটেছে সেটার মধ্যে দিয়ে বিষয়টাকে বড় করার বা জাতীয় পর্যায়ে টেনে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে কিনা, যদি গিয়ে থাকে বা কি কারণে গেছে, এই আজকেই কেন গেল, এই মুহূর্তেই কেন গেল এবং সেটার উদ্দেশ্যটা কি, সেটা হলে তো একটা স্পেকুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকেই। কিন্তু উনি তো অস্বীকার করেছেন। হ্যাঁ, পরস্পর যে অভিযোগ, সেই অভিযোগ করার যে বিষয়টা সেটা থেকেই থাকে, সেটা একটু তদন্ত করে দেখুক। আর বিশ্ববিদ্যালয় অথরিটিরও একটা যেই ঘটনাগুলো, যে অভিযোগগুলো আছে, সেগুলো একটা তদন্তপূর্বক একটা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য তড়িৎ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হোক। ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট কিন্তু আরেকটা অভিযোগ করেছে, আমি যে টেলিভিশনে যেটা দেখলাম আপনার এখানে আসার আগে, সেখানে বলেছে যে বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে 8টি পয়েন্ট গেট, তার অধিকাংশগুলোতে 4-5টা গেটের মধ্যেই জামাত শিবির তারা ওখানে লোকজন বাইরের থেকে এনে এখানে জড়ো করে রেখেছে, যে এখানে একটা পরিস্থিতি তৈরি করার জন্য। এবং শাহবাগ থেকে যাওয়ার যে গেট, এটাতে প্রধানত শাহবাগে, চানখারপুলে, পলাশীতে, নীলক্ষেতে, এই সমস্ত গেটগুলোতে জড়ো করে রেখেছে বলে দাবি করেছে তারা। আমি জানি না এক্স্যাক্টলি, যদি দাবি করে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারা রাজনৈতিক দলগুলো ওখানে যেয়ে কী করবে, ওখানে যাওয়াটা মোটেও যুক্তিসঙ্গত হয়েছে বলে আমি মনে করি না। আর মির্জা আব্বাস সাহেবও গিয়েছেন কিনা আমি জানি না, গিয়ে থাকলে সেটা ঠিক হবে না, এবং এইটাকে জাতীয় পর্যায়ের যে ইস্যু, সেই ইস্যু বানানোটাও ঠিক হবে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের সাংগঠনিক যে বিষয়, তারা তাদের যে অবস্থান, সেই ডাকসুকে কেন্দ্র করে তারা সেটাকে নিষ্পত্তি করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমরা আলোচনার শেষ প্রান্তে আমি একটা এবারের যে বাস্তবতা, এবারের যে একটা বিশেষ দিক যেটা অন্যান্য সময় দেখা যায়নি, সেটি হচ্ছে যে বাংলাদেশ হওয়ার পরে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে 1971 সালের পর থেকে 7টি নির্বাচন হয়েছে, এটি 8ম। তো এর মধ্যে 5টি নির্বাচনে ছাত্র শিবির অংশগ্রহণ করেছে, যদিও গত 15-20 বছরে তাদের ছায়াও ছিল না ক্যাম্পাসে, মানে স্বনামে ছিল না। তো এই সময়ের মধ্যে আপনিও ছিলেন, আপনি তাদেরকে দেখেছেন, তখন আর এখনকার মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা? ধরেন ছাত্র শিবির তো শুরু থেকেই ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো গোপনে ছিল, কখনো প্রকাশ্যে ছিল, এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনি বলছেন যে তারা অংশগ্রহণ করেছে, তাদের প্যানেল মানে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেটা ঠিক। কিন্তু ওই 87 সালের পর থেকে তারা আর প্রকাশ্যে সেখানে কোনো প্যানেল মানে অংশগ্রহণ করতে পারে নাই, এবং সেখানে প্রকাশ্যে যে রাজনৈতিক তৎপরতা, সেই তৎপরতাটা করতে পারে নাই। কারণ ওই সময়কালে রাজশাহী মেডিকেল কলেজে রিমু হত্যা, শাহাদাত হত্যা চট্টগ্রামে, রংপুরের কারমাইকেল কলেজে সবুরের হাত কেটে দেওয়া, এরকম জুয়েল তপন মুনির সিলেটে ছাত্রলীগের যে জাসদ ছাত্রলীগের যে কর্মী, তাদেরকে হত্যা, এই যে রক কাটা এবং খুনের যে রাজনীতি, সেই রাজনীতির কারণেই কিন্তু বিভিন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কবির হত্যা, ছাত্রদলের হত্যাকাণ্ডের পরে সেখানে নিষিদ্ধ করা হয়, এবং এখানকার যে পরিবেশ পরিষদ যেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, সেখান থেকেও কিন্তু শিবির এবং জাতীয় পার্টির জাতীয় ছাত্র সমাজ তাদেরকে এক্সক্লুড করা হয়েছিল। তখন থেকে তারা কিন্তু এখানে নিষিদ্ধ ছিল, সক্রিয়ভাবে প্রকাশ্যে কাজ করতে পারে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে এটা একটা নতুন বাস্তবতা সেখানে তৈরি হয়েছে, সেখানে এসেছে। সেই নিরিখে আমি মনে করব যে তারা এই নতুন বাস্তবতায় যদি সেখানে কাজ করতে হয়, তাহলে তাদেরকে পরিবর্তন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইতিমধ্যে বিভিন্ন সময়ে দেখেছেন, যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের ছবি টাঙানোকে কেন্দ্র করে একটা অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেছে, এবং সেই সময় প্রতিবাদ সেখানে হয়েছে, এবং প্রতিবাদের মুখে তাদেরকে নামানো হয়েছে। এবং আমরা মনে করি তারা এখানে যদি আগেও ছিল, যখন তারা প্রকাশ্যে ছিল, এটা এই ধরনের প্রবণতা তাদের আগে ছিল না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিবিরের কাজ করতে হলে তাদের যে পূর্বসূরীরা ছিল ইসলামী ছাত্র সংঘ, তাদের যে আদর্শ, সেই আদর্শের ভিত্তিতেই তারা পরিচালিত হয়েছে, এবং 71 সনে তাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা সম্পর্কে তাদের যে সেখানে ভুল স্বীকার হোক, ক্ষমা প্রার্থনা করা হোক, সেগুলো করা ছাড়া কিন্তু ছাত্র সমাজ তাদেরকে প্রকাশ্যে করলে পরে তাদের এই সাংগঠনিক তৎপরতা সেটা খুব একটা ভালোভাবে নেবে বলে আমি মনে করি। আপনি অগ্রজ হিসেবে নতুন যে কমিটি যেই হোক, যে দলই আসুক বা বিভিন্ন কমিটি মিলেই আসুক, প্যানেল মিলেই আসুক, তাদের জন্য আপনার কিছু যদি বলার থাকে, এবং আপনি আগামী যে ডাকসু নির্বাচন এইবারে কাল থেকে যে নতুন একটা সময় দিন আসছে, সেটা সম্পর্কে কি প্রেডিক্ট করেন? আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ, এটার একটা ঐতিহ্য আছে। ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ রাষ্ট্রের নামটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের অগ্রণী ভূমিকা ছিল, এবং এই ডাকসুর পক্ষ থেকেই কিন্তু
বাংলাদেশের যে স্বাধীনতার যে পতাকা, সেই পতাকা উত্তোলিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর পক্ষ থেকে। ডাকসুর তৎকালীন ভিপি সেই পতাকাটা উত্তোলন করেছে এবং ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু স্বাধীনতার ইস্তেহার, সেই ইস্তেহার পাঠ করা হয়েছে। কাজে সেই জন্যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, ভাষা আন্দোলন এবং বাংলাদেশ রাষ্ট্র এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা বাস্তবায়নের লক্ষ্যে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস এবং শিক্ষার সর্বজনীন অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আগামী দিনে ডাকসুতে যারাই নির্বাচিত হোক না কেন তারা ভূমিকা রাখবে, এই প্রত্যাশা আমি করি। এবং আগামী দিনে শিক্ষার যে গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত করা, শিক্ষা গবেষণায় যাতে বরাদ্দ বৃদ্ধি হয় সেইটার জন্যে ছাত্র সমাজকে সংগঠিত করে সেই আন্দোলনটা করবে এবং ছাত্র যুব সমাজের মধ্যে একটা উন্নত রুচি, সংস্কৃতি, মূল্যবোধ এবং নৈতিকতা সেটা গড়ে তোলার জন্যে তারা একটা ভূমিকা পালন করবে এবং সারা দেশের ছাত্র সমাজকে তারা নেতৃত্ব দিবে, সেই আশাবাদ আমি ব্যক্ত করি। অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গের জন্য আপনাকে। ধন্যবাদ আপনাকেও এবং দর্শক আমাদের সঙ্গে আজকের এই আলোচনা ছিলেন বাসদের সাধারণ সম্পাদক এবং ডাকসুর সাবেক নির্বাচিত সদস্য বজলুর রশিদ ফিরোজ, এবং তাকে ধন্যবাদ জানানোর মধ্যে দিয়ে আজকের এই আয়োজন শেষ করছি। ডাকসু নির্বাচন 2025। দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের বার্তা কক্ষের আয়োজন দেখুন রাত 8টায় প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য সকল প্ল্যাটফর্মে। এখন যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।